প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। বিনিয়োগের অছিলায় 635 কোটি 9 এবার শুভেন্দু স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ওর জন্য লোকে চোর বলেছিলেন কল্যাণ, 24 ঘন্টা পর মুখ খুললেন অভিষেক। মমতা ব্যানার্জিকেও এত সুরক্ষা দেওয়া হয়নি, ডিম আতঙ্কে নেতাকে পুলিশের হেলমেট, সিউড়ি আদালত নজিরবিহীন নাটক। শালিমারে উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা পড়ল অন্তত 50টি বেআইনি দোকান। পরনে ব্যাটম্যান গেঞ্জি লুঙ্গি, ফলতার জাহাঙ্গীরের পর মগরাহাটেও তৃণমূল নেতাকে হাঁটালো পুলিশ। রাজ্যে এবার রেশন ব্যবস্থায় যুক্ত হতে পারে একাধিক কেন্দ্রীয় জনমুখী প্রকল্প, বড় পরিকল্পনা কেন্দ্রের। পঞ্চায়েত দফতরে কাজে গতি আনতে ঢালাও কর্মী নিয়োগের ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। আমরা আছি বলে ধর্মতলা জনসভায় উস্কানিমূলক মন্তব্য, এবার মমতার বিরুদ্ধে এফআইআর হেয়ার স্ট্রেট থানায়। দক্ষিণের 7 জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ। আমার চেয়ে খারাপ কেউ হবে না, পার্ক সার্কাস কাণ্ড টেনে নির্দিষ্ট সম্প্রদায়কে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ফুটপাথটা হাঁটার জন্য, উচ্ছেদের পর হকারদের বিকল্প ব্যবস্থা কি, মুখ খুললেন শুভেন্দু। 60 বছরের বর 58 কোণে, 25 বছর লিভ ইন সম্পর্কে থাকা বাবা মায়ের বিয়ে দিলেন সন্তানরা। শ্রীভূমিতে গঙ্গাসাগরে প্রসাদ দুর্নীতি, উদ্ধার কাঁড়ি কাঁড়ি শাড়ি, বালতি, ত্রিপল। 14 জুন সইজাল, 16 ডিজে মামলায় হাজিরা, 2.5 ঘন্টা দাঁড়িয়ে অভিষেককে সমন সিআইডির। লোভ সামলাতে পারিনি, লোটে মাছের গন্ধ পেয়ে গেরস্ত বাড়িতে ঢুকে রসনা তৃপ্তি রূপার। 4 তারিখে ডিজে বাজাবো, তম্বি করে বিপাকে অভিষেক, এবার কালীঘাটের দুয়ারে সিআইডি। বিজেপি কর্মী খুনে অভিযুক্ত নাম এনআইএর মামলাতেও নন্দীগ্রামে গ্রেফতার পলাতক তৃণমূল নেতা। আপনি কি বেসরকারি চাকুরে? আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা কি তবে আপনার জন্য নয়? স্পষ্ট জানালো সরকার। অভিষেকের সঙ্গে কুণালকেও রবিবার ডাকলো সিআইডি। সইকাণ্ডে তৃণমূলের 2 নেতার বয়ান মেলাবে ভবানী ভবন। গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে সস্ত্রীক ইন্দ্রনীল, দুর্গাপুজো নিয়ে বেআইনি ব্যবসার অভিযোগ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। ফুটপাথে দোকানের প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা হাতিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত এবং 4 সঙ্গীর নামে এফআইআর। কাটমানি নিয়ে পলাতক তৃণমূলের নেতা, সোনারপুরে বাড়িতে বিক্ষোভের মুখে পড়ে অর্থ ফেরানোর আশ্বাস স্ত্রীর। তৃণমূল বিধায়ক প্রিয়ার গোডাউন এবং গ্যারেজ থেকে বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধার, সাঁকরাইলে কোলাহল, ঘটনাস্থলে পুলিশ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। পূর্বতন তৃণমূল সরকারের আমলে বছরের পর বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে। এলআই আয়োজন করতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। প্রতিবারই বলা হয়েছে দেশ বিদেশের শিল্পপতিরা বাংলায় বিনিয়োগে রাজি হয়েছেন বলেই দাবি করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ বাস্তবায়িত হয়নি কোনো পরিকল্পনা। বাংলায় সেই শিল্প খরা। ক্ষমতার পালাবদলের পর থেকে রাজ্যকে শিল্পমুখী করাই লক্ষ্য বিজেপির সরকারের। তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে 635 কোটি টাকা কোন খাতে কত খরচ হয়েছে তার তদন্ত হবে বলেই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সাফল্যের একযুগ পূর্তিতে শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে 635 কোটি টাকা দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়ব না। এদিন আরও একবার মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখে শোনা যায় ফলতার পুষ্পা প্রসঙ্গ। তার কথায়, পুষ্পাদের অবস্থা তো দেখতে পাচ্ছেন, তদন্ত হবে। তবে বাংলায় আগামী দিনে শিল্পোন্নয়ন হবে বলেই আশ্বাস মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শিল্প বিনিয়োগ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্প দপ্তরের টিম ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসেছে, সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে টিম গঠন করে দিয়েছি। ছোট, মাঝারি, বড় শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করাই লক্ষ্য। তাতেই বেকার সমস্যার সমাধান, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন, রাজস্ব বৃদ্ধির সঙ্গে এগোতে পারবে। বড় বিনিয়োগ এলে ব্রিজ নির্মাণ, চিকিৎসা ক্ষেত্র,
মেট্রো রেল যোগাযোগের উন্নয়ন হবে। যে শিল্পপতিরা বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করছেন তাদের যাচাই করে দেখে নিতে চান মুখ্যমন্ত্রী। তার কথায়, যারা আসছেন কি কারণে আসছেন, সত্যি কিছু করতে চান কিনা, এগুলো আমরা দেখে নিতে চাই। জমি, অর্থ, তছরূপের কোনো অভিযোগ আছে কিনা, সৌজন্য নাকি ডেস্টিনেশন বেঙ্গল, কি করতে চাইছেন, এগুলো দেখে নিতে চাই। সুতরাং আগামী দিনের ডাবল ইঞ্জিনের বাংলায় উন্নয়নই যে একমাত্র লক্ষ্য, তা বারবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের আভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে হিমশিম দশার মাঝে বৃহস্পতিবার তৃণমূলের প্রবীণ ও নবীন সাংসদদের মধ্যে কার্যত বেনজির সংঘাত পরিস্থিতি তৈরি হয়। বিধায়কদের সইজাল মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু বৃহস্পতিবার তিনি এই মামলা থেকে সরে দাঁড়ান। অভিষেকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে কল্যাণ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন হয় দলে অভিষেক থাকবেন নয়তো তিনি। এ নিয়ে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে বিস্তর চর্চার পর শুক্রবার অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বর্ষিয়ান সাংসদের প্রতি তিনি কোনো আক্রমণ করেননি, উল্টে শ্রদ্ধাই দেখালেন। বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে কটু কথা বলার, উনি আমাকে ছোট থেকে বড় করেছেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়িতে সিআইডির আগমন ও নোটিশ ঘিরে এক প্রস্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই কল্যাণকে নিয়ে পাল্টা মন্তব্য করেন তিনি। অভিষেকের কথায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে কটু কথা বলার, উনি আমাকে ছোট থেকে বড় করেছেন, আমার তার প্রতি কোনো ক্ষোভ নেই, আমি তাকে আগেও সম্মান করতাম, এখনো করি, তাই তিনি যদি আমাকে সমালোচনা করেন সেই অধিকারও তার রয়েছে। আসলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দ্বিধা বিভক্ত। নবনির্বাচিত সরকারের আমলে আসল পরিচয় নিয়েই প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তরুণ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 64 জন বিধায়ক নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে, যদিও এ নিয়ে মামলা চলছে। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদ দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এনডিএকে সমর্থনের কথা জানিয়েছেন। সব মিলিয়ে তৃণমূলের এই মুহূর্তে মুষল পর্ব চলছে। তার মাঝে অভিষেককে নিয়ে কল্যাণের ক্ষোভ নিঃসন্দেহে জটিলতা বাড়িয়েছিল। তবে ঘরোয়া কোন্দল নিয়ে রাজনৈতিক চর্চায় কার্যত জল ঢেলে অভিষেক বোঝালেন, এটা পুরোপুরি নিজেদের মধ্যের ব্যাপার। অভিভাবক সম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে যা বলেছেন তা সম্পূর্ণ অধিকার বোধ থেকেই বলেছেন। দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে ধৃত তৃণমূল নেতাদের দিকে ডিম ছুঁড়ে ক্ষোভ উগরে দেওয়া যেন এখন এক নতুন ধারা হয়ে উঠেছে। আর ঠিক এই কারণেই অভিযুক্তকে আমজনতার সেই ডিম আক্রমণ থেকে বাঁচাতে এবার এক অভিনব কৌশলের আশ্রয় নিল সিউড়ি থানার পুলিশ। শুক্রবার সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী তথা প্রভাবশালী তৃণমূল নেতা পবিত্র দাসকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, 2021-2022 সালের ভোট পরবর্তী হিংসা এবং এলাকায় একাধিক বড়সড় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন। দীর্ঘ তদন্তের পর অবশেষে পুলিশ তাকে জালে তোলে, কিন্তু আসল নাটক শুরু হয় যখন তাকে সিউড়ি আদালতে পেশ করা হয়। পবিত্র দাসের গ্রেফতারির খবর ছড়াতেই আদালত চত্বরে জমা হয় এক বিশাল ক্ষুব্ধ জনতা। ধৃত নেতার উপর ডিম ছোড়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন। পরিস্থিতি আঁচ করতে পেরে সিউড়ি থানার পুলিশ এক মুহূর্তও সময় নষ্ট না করে আদালত থেকে বের করার আগে অভিযুক্তের মাথায় পরিয়ে দেন একটি হেলমেট। পুলিশি ঘেরাটোপ আর মাথায় হেলমেটে এই দুয়ের জোরেই উত্তেজিত জনতার ডিমের আঘাত থেকে রক্ষা পান পবিত্র দাস। পুলিশের এই নজিরবিহীন নিরাপত্তা দেখে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। আদালতে উপস্থিত সুপ্রিয়া ফুলমালি সহ একাধিক মহিলার অভিযোগ, স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বোধহয় এত সুরক্ষা দেওয়া হয়নি যাই অভিযুক্তকে দেওয়া হয়েছে। তাদের দাবি, তারা ডিম ছোড়ার জন্য আসলেও আইসি সাহেব আগেই তা কেড়ে নেন এবং মহিলা পুলিশ দিয়ে সাধারণ মানুষকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। শিবপুরের শালিমার ইয়ার্ডে বুলডোজার অপারেশন। রাস্তার দুধারে বেআইনিভাবে দখল করে থাকা অন্তত 50টি দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। শুক্রবার দুপুরে বন্দর কর্তৃপক্ষ ও হাওড়া সিটি পুলিশের তরফে কয়েকটি বুলডোজার নিয়ে গিয়ে বেআইনি দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের তরফে এদিন জানানো হয়, রাস্তা চওড়া করা ও নর্দমা তৈরির জন্য এই দোকানগুলি ভাঙা জরুরি ছিল। বেআইনি দখলদারি থাকায় নর্দমা তৈরির কাজ বাধা পাচ্ছে। এই যুক্তিতে বেআইনি দোকানগুলি ভেঙে দখলমুক্ত করা হলো। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বুলডোজারগুলি একের পর এক দোকান ভাঙছে। এর মধ্যে অধিকাংশই কংক্রিটের, কোনোটা মুদির দোকান, কোনোটা সবজির দোকান, কোনোটা আবার চায়ের দোকান। এভাবেই একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের তরফে এক পদস্থ আধিকারিক জানালেন, বছরের পর বছর ধরে দোকানগুলি রাস্তার দুধারে কোনো সরকারি অনুমোদন ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে গজিয়ে উঠেছে। বারবার বলা সত্ত্বেও এরা এতে কর্ণপাত করেনি। অবশেষে রাজ্য সরকারের সহযোগিতায় এদের উচ্ছেদ করা হচ্ছে। এদেরকে না সরালে রাস্তা চওড়া করা কিংবা ড্রেনের কাজ করা সম্ভব হবে না, তাই এই পদক্ষেপ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার দুধারে থাকা প্রায় 50টির উপর দোকানই এখানে ভাঙা হয়েছে। ভাঙা পড়া একটি মুদিখানার দোকানের মালিক সুরেন্দ্র আগরওয়াল বলেন, আমাদের এখানে গত 70 বছরের ব্যবসা, এতদিন কেউ কিছু বলেনি। নতুন সরকার এসেই বুলডোজার দিয়ে আমাদের দোকান গুড়িয়ে দিল। লোকসানের কোনো হিসেব নেই। পরিবার নিয়ে এবার পথে বসতে হবে। দোকান ভাঙার আগে আমাদের কোনো নোটিশ কেউ দেয়নি। পুনর্বাসনের কথাও কেউ কিছু বলছে না। শুধু হঠাৎ দেখলাম দুপুরবেলা বুলডোজার নিয়ে এসে আমাদের দোকান ভাঙা শুরু হয়ে গেল। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র পুলিশের ফলতা মডেল। বৃহস্পতিবার ফলতা ট্রাস্ট তথা এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে ফলতার রাস্তায় ঘুরিয়েছিল পুলিশ। শুক্রবার সেই একই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীকান্তপুরে। গ্রেফতার হওয়া তৃণমূল নেতা পঙ্কজ বরকে লুঙ্গি গেঞ্জি পরিয়ে লক্ষ্মীকান্তপুরের রাস্তায় হাঁটালো পুলিশ। তার গেঞ্জিতে আবার ব্যাটম্যান আঁকা। এদিন ওই তৃণমূলকে বেশ খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। অন্যদিকে এদিন ফলতায় ফের জাহাঙ্গীরকে নিয়ে হাঁটায় পুলিশ। আজ তাকে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। লক্ষ্মীকান্তপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল নেতা পঙ্কজ বর বছর 3-4 ধরে এই এলাকায় অত্যাচার চালাচ্ছিলেন। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট গৌর ঘোষ বলেন, 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের ওই নেতা লক্ষ্মীকান্তপুরের স্থানীয় বাসিন্দা পারস মাখালের উপর বর্বরোচিত আক্রমণ চালায়। তৃণমূল নেতার আক্রমণে ওই বাসিন্দার একটি চোখও ক্ষতিগ্রস্ত হয়। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এলাকার মানুষের উপর ব্যাপক অত্যাচার চালিয়েছিল ওই তৃণমূল নেতা। তার ভয়ে সন্ত্রস্ত ছিল গোটা এলাকা। পঙ্কজের স্ত্রীর স্থানীয় লক্ষ্মীকান্তপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, কিন্তু স্ত্রীর হয়ে কলমে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম দেখাশোনা করত পঙ্কজই। অভিযোগ, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে কাটমানির বিনিময়ে অন্যদের সুযোগ পাইয়ে দিয়েছিল পঙ্কজ। এখন ওই নেতাকে সবেরই ফল ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেন সাংগঠনিক জেলার বিজেপির শহর সভাপতি। রাজ্যে এবার গণবন্টন ব্যবস্থায় বদলের সম্ভাবনা রয়েছে। রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে একাধিক কেন্দ্রীয় প্রকল্প। রেশন দোকানের সঙ্গে চালু হতে পারে জনপোষণ কেন্দ্র, জন ঔষধি কেন্দ্র, জিএসটি ফ্রি নন পিডি আইটেম ডিস্ট্রিবিউশন, পোস্টাল ব্যাংকিং। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির আমন্ত্রণে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। বৈঠকে বাংলায় কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করার আর্জি জানিয়েছেন বিশ্বম্ভর। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে রেশন দোকানে পণ্য বিতরণ করা হবে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে। এর ফলে রেশন দুর্নীতি অনেক কমবে বলে মনে করা হচ্ছে। এর আগে রেশন নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার দুর্নীতি রুখতে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন দোকানে পণ্য বিতরণে জোর দেওয়া হয়েছে। বিজ্ঞাপন দুর্নীতির মতো রেশন দুর্নীতিরও তদন্ত হোক, দাবি জানালেন রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি অভিযোগ করেন, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পরেও সমান হারে রেশনে দুর্নীতি চলছে। ইতিমধ্যেই সেই দুর্নীতি তথ্য সম্বলিত সব নথি রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং বিজেপির সভাপতিকে তুলে দিয়েছেন বিশ্বম্ভর। এবার তিনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকও কেন্দ্রীয় প্রকল্পগুলির রাজ্যে চালু এবং রেশন দুর্নীতি রুখতে বদ্ধপরিকর। আগামী দিনে রেশনিং ব্যবস্থার মাধ্যমে মানুষের কতটা সুবিধা পান সেটাই দেখার। পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের বড় ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উত্তরের 5 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং 5 জেলার জেলাশাসক পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী। বৈঠকে ছিলেন জেলা পরিষদ এবং মহকুমা পরিষদের প্রতিনিধিরাও। শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে বৈঠক হয়। দিলীপ ঘোষ বলেন, বকেয়া টাকা কেন্দ্র পাঠাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীও দিল্লি গিয়ে অর্থ আদায় করে ফিরেছেন। এতে গ্রামাঞ্চলের প্রকল্পের কাজ শুরু হচ্ছে। 125 দিনের কাজ শুরু হয়েছে। জব কার্ড বিলি হয়েছে। তবে পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা চালু হলেও পরিকাঠামো তৈরি না হওয়াও সমস্যা। সেই সঙ্গে তিনি আরও বলেন, বহু পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা আসছেন না, তাদের কাজে যোগ দিতে হবে। আর যেখানে যেখানে পদত্যাগ করছেন সেখানে ভোট হবে। অন্যদিকে কর্মীর সংখ্যাও কম হওয়ায় সমস্যা হচ্ছে। 11,000 কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি মালদহে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুভেন্দু অধিকারী জানান, 15, 16, 17 জনকল্যাণ শিবির হবে। বিধায়ক এবং বিডিওটা দায়িত্ব নেবেন।
অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন ওই শিবিরে বলে নির্দেশ দেন শুভেন্দু। সেই সঙ্গে আয়ুষ্মান ভারত নিয়ে শুভেন্দু বলেন, মানুষের মধ্যে একটা ধারণা আছে অনেক কিছু থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। যারা স্বাস্থ্য সাথীতে আছেন তারা আয়ুষ্মান ভারতের ট্রান্সফার হয়ে যাচ্ছেন। আয়ুষ্মান ভারত গোটা ভারতে কাজ করবে। আইনি বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়। হেয়ার স্ট্রিট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। 5ই জুন নেতাজি নগর থানায় দায়ের হওয়া একটি 0 এফআইআর পরবর্তীতে হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়। জানা গিয়েছে 9 মার্চ ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন পেশায় ব্যবসায়ী তুষার ক্রান্তি দাস নামে এক ব্যক্তি। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলা রুজু করা হয়েছে। তুষার কান্তি দাসের অভিযোগ, গত 9 মার্চ 2026 ধর্মতলার মেট্রো চ্যানেলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তৃণমূলের ধর্ণা ছিল। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রাখেন। অভিযোগকারীর দাবি, সেদিনের সেই বক্তব্যে এমন কিছু মন্তব্য করা হয় যা জনশান্তি বিঘ্নিত করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে এবং শান্তি ভঙ্গের আশঙ্কা তৈরি করে। পাশাপাশি বক্তব্যটিকে উস্কানিমূলক বলেও অভিযোগ করা হয়েছে। তুষারকান্তি দাসের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্মতলার মঞ্চ থেকে সেই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা আছি বলে আপনারা ভালো আছেন, আমরা না থাকলে একটা কমিউনিটি এক মুহূর্তে। অভিযোগকারীর দাবি, এই বক্তব্য মানুষকে অপরাধমূলক কাজে প্ররোচিত করতে পারে, ফলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারত এবং রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামো ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা 2023 বিএনএস এর অধীনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 196 এর 1, 351, 2 এবং 352 ধারায় মামলা রুজু হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে ঢুকে পড়ল বর্ষা। পুরুলিয়ার কিছু অংশ ছাড়া বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বিহারের বড় অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 2-3 দিনে ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে বর্ষা ঢুকবে, তবে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা দুর্বল থাকবে। আগামী 2-3 দিনে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও 30 থেকে 40, কোথাও বা 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবারে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই, তবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে। বাংলায় নতুন বিজেপি সরকার গঠনের পর থেকেই নবান্নের আইন শৃঙ্খলা নীতি নিয়ে নানামুখী চর্চা চলছে। তার মধ্যেই শুক্রবার দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের সাংবাদিক বৈঠক থেকে উগ্রপন্থী ও আইন অমান্যকারীদের উদ্দেশ্যে এক চরম ও নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় সাফ জানিয়ে দিলেন, রাজ্যে ধর্মের দোহাই দিয়ে যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নবান্ন কতটা কঠোর হতে পারে। এদিন সাংবাদিক বৈঠকে পার্ক সার্কাসের সেই বিতর্কিত বিক্ষোভের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে ঠাড়ে ঠোড়ে প্রশ্ন করা হয়। নির্দিষ্ট সম্প্রদায়ের একাংশ যেভাবে অতীতে বা বর্তমানে ধর্মকে সামনে রেখে আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করেছে, তাদের প্রতি সরকারের মনোভাবটি কি তা জানতে চাওয়া হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জবাব দেন শুভেন্দু। প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বেশ কিছু সংবেদনশীল এলাকার প্রসঙ্গ টেনে বলেন, আপনারা হয়তো ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা ঘটনার কথা বোঝাতে চাইছেন। এরপরই ঘরোয়া উপমা টেনে শুভেন্দুর সংযোজন। রাজ্যে নতুন সরকার গঠনের পর ভাতের হাঁড়ির চাল টেপার মতো দুটো চেষ্টা হয়েছিল, যেমন মা দিদিরা করে থাকেন। একটা আসানসোলে, যেখানে একজনের বাড়িতে ঢুকে হামলার চেষ্টা হয়, আর 2 নম্বর ছিল পার্ক সার্কাস। বিক্ষোভকারীদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসী সুরে বলেন, আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না, আর দেখতেও পারবেন না। সেরকম হলে আমার থেকে খারাপ কাউকে দেখতে পাবেন না।
মুখ্যমন্ত্রী পদে বসার পরপরই শুভেন্দু অধিকারীর রাজ্যে পশু বলি সংক্রান্ত বেশ কিছু নিয়মাবলী অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেন। ঈদের মুখে সরকারের এই কড়া নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্যের একাংশে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। সংখ্যালঘু সমাজের প্রগতিশীল অংশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে এর বিরুদ্ধে একটি বড়সড় বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট ঢিলও ছোড়া হয়েছিল। বেআইনিভাবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের উচ্ছেদ চলবেই। কেন্দ্রের সাফল্যের এক যুগ পূর্তিতে শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সাংবাদিক বৈঠকে সে কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে হকারদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন শুভেন্দু বলেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাত জবরদখল করার অধিকার কারও নেই। যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে, যেখানে জনগণের কোনো প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধভাবে যদি বসে থাকেন তবে মানবিকভাবে দেখব, কিন্তু আপনি নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না, রাজা বাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। যারা স্রেফ রাজনীতির স্বার্থে হকার উচ্ছেদের প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে খড়গহস্ত শুভেন্দু। তিনি বলেন, জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেখানে জনগণের স্বার্থই সর্বাধিক গুরুত্ব পাবে, কোনো মুষ্টিমেয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ অগ্রাধিকার পাবে না। হাওড়ার শিয়ালদহ স্টেশন থেকে যাদবপুর দমদমে বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছে, আর তা নিয়ে বিস্তর জলঘোলা। পথে নেমে হকার উচ্ছেদে সিপিএম। যাদবপুরে আটক হল সৃজন ভট্টাচার্যরা। পুলিশের লাঠির ঘায়ে জখমও হন বেশ কয়েকজন আন্দোলনকারী। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি ইতিমধ্যেই প্রশাসনকে চিঠি লিখেছেন, হকারদের পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তিনি। সেসব কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর আশ্বাস, প্রাথমিকভাবে সরে যান, আস্তে আস্তে সরকারি স্কিম আসবে। হকারদের জন্য শ্রম দপ্তরের স্কিম রয়েছে, আপনি সে সুবিধা পাবেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে মাথায় হাত বহু হকারের। কবে মিলবে পুনর্বাসন, সেই আশায় দিন গুনছেন তারা। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।